হ্যালো এভরিওয়ান, ব্রিজবাইট এডু প্রেজেন্টস সিবিএস কেম কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস নাম্বার 2 এবং এই ক্লাস নাম্বার 2তে আমরা ভেরিয়েবলস অ্যান্ড ডেটা টাইপস ইন সি সম্পর্কে আমরা আলোচনা করব এবং কারো যদি কোনো ধরনের কোনো ডাউট থেকে থাকে ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপস, আশা করছি আমাদের এই লেকচারের পরে আপনাদের ওই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের লেকচারের মধ্যে জাম্প ইন করি। প্রথমত বুঝে নিব যে হোয়াট ইজ ভেরিয়েবল। ভেরিয়েবল জিনিসটা আসলে আমার কি? ভেরিয়েবল জিনিসটা আমার হচ্ছে একটা কন্টেইনারের মতো চিন্তা করতে পারেন। এইটা হচ্ছে আমার একটা কন্টেইনার। এই কন্টেইনারটার অবস্থান হচ্ছে আমার কম্পিউটারের মেমোরিতে, কম্পিউটারস মেমোরি। এখন এই ভেরিয়েবলের কাজ হচ্ছে কোনো ধরনের কোনো ডেটাকে সে স্টোর করে রাখবে। এখন সে কিভাবে স্টোর করে রাখবে দেখুন, এই যে ধরুন আমার এইটা একটা কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে আমি কোনো একটা ডাটা রাখলাম, তাহলে এই ডাটাটা আমার কোথায় আছে? এই ডাটাটা আমার হচ্ছে একটা কন্টেইনারের ভিতরে আছে, যেখানে আমরা তাকে কি করলাম, স্টোর করে রাখলাম। এখন জিনিসটাকে যদি আপনাদের বুঝতে কঠিন লাগে, ধরুন আমার কাছে একটি গ্লাস রয়েছে, এই গ্লাসের মধ্যে আমার পানি আছে, তাই না? এখন এই পানিটার কথা যদি আপনারা চিন্তা করেন, এই পানিটা আমি কোথায় রাখলাম? একটা গ্লাসের মধ্যে আমি আমার পানিটা রাখলাম। তার মানে এখানে আমার গ্লাসটার মধ্যে আমি কি করলাম, একটা ভেরিয়েবলকে আমরা এখানে স্টোর করলাম। অর্থাৎ এখানে আমার ভেরিয়েবলটা কি ছিল? আমার ওয়াটার, অর্থাৎ আমার এখানে পানিটা ছিল আমার একটা ভেরিয়েবল। ঠিক একইভাবে আমরা যে সময় একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, তখন কম্পিউটার মেমোরিতে আমার ওই ডেটাটা স্টোর হয়ে যায় ভেরিয়েবলের মাধ্যমে। এখন ধরুন আমি যদি আমার নিজের নাম লিখতে চাই, অথবা আমি আমার বয়স বা যে কোনো কিছু একটা ডেটাকে যদি আমি স্টোর করাতে চাই, তাহলে অবশ্যই আমার সেই ডেটাকে ভেরিয়েবলের মাধ্যমে আমার কম্পিউটার মেমোরিতে স্টোর করাতে হবে। যেমন ধরুন এইখানে আমি একটা নাম লিখলাম, নেম ইকুয়াল অ্যালেক্স। এখন দেখুন এই নেম ইকুয়াল অ্যালেক্স, এইটা আমার একটা সুন্দর অর্থ বহন করছে যে কারো একজনের নাম হচ্ছে অ্যালেক্স, কারো একজনের নাম হচ্ছে অ্যালেক্স। এখন এটাকে যদি আমি কম্পিউটারের দিক দিয়ে বিবেচনা করি, তাহলে এই অ্যালেক্স নামটা আমি নেম নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম এবং এই নেম নামক ভেরিয়েবলটা আমার অ্যালেক্সকে নিয়ে আমার কম্পিউটার মেমোরিতে সে স্টোর করে রাখলো। তার মানে কি, আমার এই অ্যালেক্স নামের অস্তিত্ব আমার এখন একটা কম্পিউটার মেমোরিতে ক্রিয়েট হলো। এখন কথা হচ্ছে যে আমি কি এখানে শুধু নাম লিখতে পারবো? আমরা যে কোনো ধরনের ডেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করাতে পারি। এখন এখানে ধরুন যে আমি এজ লিখলাম, এজ ইকুয়ালস টু 16। তার মানে এই 16 আমার এজ নামক ভেরিয়েবলে গিয়ে স্টোর হলো। এইভাবেই হচ্ছে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে কোনো ডেটাকে রাখি। এখন কথা হচ্ছে যে আমি কি কোনো নাম ডিক্লেয়ার করতে হলে কি ভেরিয়েবলের নাম কি আমি নেমই দিব? কোনো বয়স যদি আমি ডিক্লেয়ার করতে চাই, তাহলে কি আমার বয়সটাকে আমি এইজ নামেই ডিক্লেয়ার করবো ভেরিয়েবল? অ্যাবসলিউটলি ন। আমি যদি চাইতাম তাহলে এখানে আমি নেমকে আমি এক্স দ্বারা ডিনোট করতে পারতাম ভেরিয়েবলটাকে, এইজ ভেরিয়েবলটাকে আমি ওয়াই দ্বারা ডিনোট করতাম। অথবা তুমি চাইলে কি করতে পারতা, নেমকে তুমি এনএম লিখতা, এইজকে তুমি এজি লিখতা, যা ইচ্ছা তুমি তাই লিখতে পারতা। তবে কিছু রুলস মেনটেন করতে হয় আমাদের। একটা ভেরিয়েবলকে যে সময় আমরা ডিক্লেয়ার করব, ওই সময় আমাদেরকে কিছু রুলস মেনে চলতে হবে। এখন আমরা দেখব ওই রুলসগুলো আসলে কি। প্রথম রুলসটা হচ্ছে, আমরা যে সময় একটি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে যাচ্ছি, তখন ওই ভেরিয়েবলের নামটা আমার অবশ্যই একটা লেটারের মাধ্যমে স্টার্ট হতে হবে, অথবা আমার আন্ডারস্কোর, এটাকে আমি আন্ডারস্কোর লিখছি, দেখুন আমার আন্ডারস্কোর অথবা একটা লেটার দিয়ে আমার ভেরিয়েবলের নেমটা স্টার্ট হতে হবে। সেকেন্ড যেই জিনিসটা আছে সেটি হচ্ছে, আমার ভেরিয়েবলের নাম আমার লেটার থাকতে পারে, একটা ডিজিট থাকতে পারে, অথবা আন্ডারস্কোরটা থাকতে পারে।
আমরা এখন ফার্স্ট এবং সেকেন্ড রুলের ইমপ্লিমেন্টেশন দেখব। ফার্স্ট রুলে আমাদের ছিল হচ্ছে লেটার দিয়ে স্টার্ট হতে পারে, আমি এখানে এ দিলাম, তারপর আমি এ বি সি ডি দিলাম, একটা লেটার দিয়ে স্টার্ট হয়েছে, নেম এটাও আমার লেটার দিয়ে স্টার্ট হয়েছে, আমার আন্ডারস্কোর থাকতে পারে, আমি সবগুলো থেকে আন্ডারস্কোর দিলাম যেগুলো আমার সি কম্পাইলার সাপোর্ট করতে পারবে। তারপরে ছিল হচ্ছে কি আমার ডিজিট থাকতে পারে একটি ভেরিয়েবলের মধ্যে, এখানে আমি এ এর পরে আমি যে কোনো ডিজিট দিতে পারি, যেমন 2 দিলাম, এ বি সি ডি এর পরে আমি একটা ভেরিয়েবল দিতে পারলাম, এইখানে আমি নেমের মধ্যে 1 দিলাম এম এর পরে, এগুলো সবই হচ্ছে আমার এক একটি লিগাল ভেরিয়েবল নেমস ফার্স্ট এবং 2 নাম্বার রুলের আন্ডারে। এখন আমরা আমাদের থার্ড যে রুলসটা আছে কেস সেন্সিটিভ নিয়ে আলোচনা করব। কেস সেন্সিটিভ আমার সি কম্পাইলার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটিকেই মাথায় রেখে আমরা আমাদের ভেরিয়েবল নেমসগুলোকে ডিক্লেয়ার করতে হয়, নতুবা আমাদের কম্পাইলার এরর দেবে। যেমন দেখুন এখানে এজ ইকুয়ালস টু 16 লিখলাম আমি, এবং পরবর্তীতে আমি আরেকটা ভেরিয়েবলের নাম যদি লিখতে চাই, ধরুন আমি এইখানে এই যে এটাকে আমি চেঞ্জ করতে চাই অর্থাৎ বড় হাতের দিতে চাই, তাহলে আমি এইটা কিন্তু করতে পারবো। দেখুন এখানে এজ ইকুয়ালস টু 16 আমি লিখলাম। এখন কথা হচ্ছে আমার এজ ইকুয়ালস টু 16 এবং এই এজ ইকুয়ালস টু 16 দুইটা কিন্তু আমার ডিফারেন্ট, আমার তাদের নাম আমাদের মুখে উচ্চারণ করতে সেম লাগলেও এবং ভ্যালু সেম হলেও আমার এই দুটো কিন্তু কম্পিউটারে আমার দুইটি ডিফারেন্ট মেমোরিতে তারা অবস্থান করছে। তার মানে অবশ্যই আমার এজ ইকুয়ালস টু 16 এবং বড় হাতের এজ ইকুয়ালস টু 16 আমার সেম না। যেমন দেখুন এখানে এজ ইকুয়ালস টু 16 যেটা, সেটা আমার কম্পিউটার মেমোরিতে ধরুন একটা কন্টেনারের মধ্যে আছে, এই কন্টেনারের ভিতর আমি 16 রাখলাম এবং আমার এই কন্টেনারের নাম হচ্ছে আমার এজ স্মল হাতের। ঠিক একইভাবে আমার বড় হাতের এজ যেটি, সেটিও আমার কম্পিউটার মেমোরিতে একটি জায়গা করে নিয়েছে, যেটি হচ্ছে আমার এজ ইকুয়ালস টু 16 সেম, কিন্তু অন্য নামে, অর্থাৎ আমার এই দুটি ভেরিয়েবল কম্পিউটারের দুটি জায়গায় ডিফারেন্টভাবে তারা জায়গা করে নিয়েছে। এখন আমরা দেখব আমাদের পরবর্তী রুলস, যেখানে আমরা ভেরিয়েবলের মধ্যে কোনো ধরনের কোনো স্পেস ব্যবহার করতে পারবো না। যেমন দেখুন এইখানে আমাদের যে ভেরিয়েবলটা রয়েছে এজ, এটাতে লেটার্সের মধ্যে আমার কোনো ধরনের কোনো গ্যাপ নেই, কিন্তু পরবর্তীটাতে এ এর পরে আমি একটা স্পেস দিয়েছি, যার জন্য আমার সি কম্পাইলার আমার এরর দিবে। পরবর্তীতে দেখুন আমি এইখানে আরেকটা ভেরিয়েবলের নাম লিখলাম ফার্স্ট নেম। এখন এই ফার্স্ট নেমটা যে লিখলাম আমার এইখানে কিন্তু একটা স্পেস ক্রিয়েট হয়ে গিয়েছে, এই যে স্পেসটা আমার ক্রিয়েট হলো তার জন্য আমার একটা এরর আসবে, কারণ এইটা আমার অ্যালাউড একটা ভেরিয়েবল নাম না। তাহলে আমি যদি ফার্স্ট এবং নেমকে দুইটাকে আলাদাভাবে লিখতে চাই, তাহলে এইখানে আমার কি করতে হবে, তাহলে এইখানে আমার আন্ডারস্কোরটা দিয়ে দিতে হবে। আমরা যে ফার্স্ট রুলসে দেখে এসেছিলাম যে আমরা স্পেস আন্ডারস্কোর ব্যবহার করে এই আন্ডারস্কোরটা দিব, তাহলে এইখানে আমার ফার্স্ট এবং নেম দুইটা আমার খুবই আলাদাভাবে দেখা যাচ্ছে। এখন আমরা যদি এখানে লাস্ট নেম লিখতে চাই, তাহলে এইখানেও হচ্ছে গিয়ে আমার আন্ডারস্কোরটা ব্যবহার করতে হবে। যে কোনো ধরনের দুইটা ওয়ার্ডকে যদি আমরা আলাদাভাবে দেখাতে চাই, তাহলে নিচে আমাদের আন্ডারস্কোরটা ব্যবহার করা আবশ্যক। আমাদের পরবর্তী যে রুলটা রয়েছে সেটি হচ্ছে অ্যাভয়েড কিওয়ার্ডস। এখন এই অ্যাভয়েড কিওয়ার্ডস জিনিসটা বলতে কি, আমাদের সিতে বিভিন্ন ধরনের কিওয়ার্ডস রয়েছে, আমাদের সিতে অলমোস্ট 32টা কিওয়ার্ডস রয়েছে, যেগুলো আমরা এইখানে ভেরিয়েবল নামে ইউজ করতে পারবো না। এইগুলোই ছিল আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করার কিছু রুলস। আমরা এই সবগুলো রুলসকে আমরা ভিএস কোডে গিয়ে ইমপ্লিমেন্টেশন করে দেখব যে আমার কোন কোডে কোন ধরনের আউটপুট আসছে। আসুন আমরা আমাদের ভেরিয়েবলসের যে রুলসগুলো দেখলাম সেগুলো কীভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে তা দেখে নিই। সর্বপ্রথমে আমরা এখানে আমাদের হেডার ফাইলসটা নিলাম, পরবর্তীতে আমরা আমাদের মেইন ফাংশনটা নিচ্ছি, যেখানে আমরা আমাদের কোড লিখব। এখানে আমি ইন্টিজার লিখছি, সেটি কি আমরা পরবর্তীতে একটু পরে ডেটা টাইপ যে সময় পরপর জানবো, এবং %d কি সেটিও আমরা ওই সময় দেখব। আপাতত দেখুন যে আমাদের ফার্স্ট যে রুল ছিল, যেখানে আমাদের লেটার দিয়ে একটা ভেরিয়েবলের নাম স্টার্ট হতে পারে, সেটি দেখব। দেখুন আমার এইখানে এ একটা সিঙ্গেল লেটার দিয়ে স্টার্ট হয়েছে, যেটার ভ্যালু দিয়েছি আমি 10, এবং প্রিন্টএফ ফাংশনে আমি এটা দেওয়ার পর আমার এখানে আউটপুট 10 চলে এসেছে। পরবর্তীতে আমাদের যে রুলটা ছিল সেখানে ছিল হচ্ছে কি আমার একটা লেটারের সাথে আমার যে ডিজিট থাকতে পারে, এখানে আমি A1 দিলাম, সেখানে হচ্ছে কি আমার আউটপুট 10 এসেছে। এরপরে আমরা হচ্ছে কোনো ধরনের কোনো স্পেস এখানে দিতে পারবো না। দেখুন আমি এখানে স্পেস দিলাম, স্পেসের পর আমার কিন্তু আউটপুট আসেনি, আমার এখানে একটা এরর দেখিয়েছে যে এ আনডিক্লেয়ার্ড, এবং বলেছে যে
রিকোয়ার্ড এজ লেফট অপারেন্ট, অর্থাৎ আমার এইখানে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার হয়নি, অর্থাৎ আমার এইখানে এরর এসেছে। তার মানে আমরা এই জিনিসটা লাঘব করার জন্য আমরা আসলে কি দেখেছিলাম, আমরা এখানে আন্ডারস্কোর ইউজ করতে হয়। এখন আমরা দেখব কেস সেন্সিটিভের বিষয়টা। আমি ইন্টিজার এজ ইকুয়ালস টু 10 ডিক্লেয়ার করলাম, পরবর্তীতে আমি ইন্টিজার বড় হাতের এজ ইকুয়ালস টু এজ আমার এখানে 10 ডিক্লেয়ার করলাম, পরবর্তীতে আমি এখানে আরেকটা পার্সেন্ট দিয়ে দিচ্ছি এবং আমরা এখানে এজ আরেকটা এজ দিলাম। এই যে ফরম্যাটটা আমি লিখলাম, কীভাবে ভেরিয়েবলগুলোকে প্রিন্ট করছি ডেটা টাইপ সহ, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এখন দেখুন আউটপুটে আমার কিন্তু 10 চলে এসেছে। ছোটো হাতের এইজের জন্য 10, বড় হাতের এইজের জন্য 10। আমি এখন এখানে পাল্টে 11 লিখলাম, দেখুন আমার এখানে আউটপুটে 11 চলে এসেছে, অর্থাৎ এইজ এবং বড় হাতের এইজ ডিফারেন্ট। এখন আমরা ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় তা জানলাম, তা শিখলাম, এবং কোন রুলস মেনে লিগ্যাল ওয়েতে অর্থাৎ অ্যালাউড ওয়েতে কীভাবে আমরা সিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি তা জানলাম। এখন আমাদেরকে জানতে হবে ডেটা টাইপ সম্পর্কে। ডেটা টাইপস। এখন এই ডেটা টাইপস জিনিসটা আসলে কি? আমরা একটু আগে দেখলাম যে আমরা ভেরিয়েবলকে বিভিন্ন ডেটা টাইপে ডিক্লেয়ার করে আমরা সেগুলোকে স্টোর করছি। যেমন হচ্ছে গিয়ে আমরা এই যে এইজটাকে হচ্ছে গিয়ে আমরা ইন্টে নিলাম, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন ডেটা টাইপ ডিক্লেয়ার করে দিতে হয়, যে আমরা কোন ডেটা টাইপ চাচ্ছি ওই ভেরিয়েবলটার। এখন আমাদের সিতে আমাদের কিছু ডেটা টাইপ রয়েছে, তার মধ্যে প্রথম ডেটা টাইপ হচ্ছে আমার ইন্ট, অর্থাৎ এটাকে বলা হয় আমার ইন্টিজার। যদি আমরা বাংলাতে বলতে চাই সেটি হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা এটিকে আমরা ইন্টিজার বলে ডিনোট করি এবং সিতে সেটাকে INT দিয়ে লেখা হয় কোনো একটি ডেটা টাইপ ডিক্লেয়ার করার জন্য। এখন যেহেতু আমরা ডেটা টাইপকে ডিক্লেয়ার করছি, তার মানে অবশ্যই সে আমার কম্পিউটার মেমোরিতে কোনো না কোনো একটা স্পেস ক্রিয়েট করে নিচ্ছে। তার সাইজ হচ্ছে আমার ইন্টিজারের সাইজ হচ্ছে আমার 4 বাইটস। এখন হচ্ছে গিয়ে আমার এই পূর্ণ সংখ্যা ইন্টিজারগুলো হচ্ছে গিয়ে আমার 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, -1 হতে পারে, আমার এখানে 100, 500 হতে পারে, 100 হতে পারে। যে কোনো ধরনের পূর্ণ সংখ্যাই হচ্ছে আমার ইন্টিজার। এখন হচ্ছে গিয়ে ধরো আমরা একটা ইন্টিজার ডেটা টাইপের একটা ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করতে চাচ্ছি। এখন হচ্ছে আমার একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার পূর্ণাঙ্গ একটা স্টেপ যদি আমি আপনাদেরকে বলি, প্রথমত হচ্ছে আমার ওই ভেরিয়েবলের ডেটা টাইপকে ডিক্লেয়ার করুন। আমি এইখানে ইন্টিজার ডেটা টাইপটাকে ডিক্লেয়ার করলাম, তারপরে আমি এইখানে নাম দিলাম যে এজ। এইটা আমি কি করলাম, এটা হচ্ছে আমার ডেটা টাইপ, এটা হচ্ছে আমার ভেরিয়েবল নেম। তার পরবর্তীতে আমি এই ভেরিয়েবলটাকে আমি ইনিশিয়ালাইজ করব, দিলাম 16। এটা হচ্ছে আমার একটা ওয়ে। তার মানে হচ্ছে গিয়ে আমরা ভেরিয়েবলকে যদি ডিক্লেয়ার করতে চাই, তাহলে সর্বপ্রথমে আমাদের যেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে আমরা অবশ্যই ওই ভেরিয়েবলের ডেটা টাইপটাকে আমরা ডিক্লেয়ার করেছি। সেকেন্ড যে জিনিসটা মাথায় রাখতে হবে যে ভেরিয়েবলের একটা অ্যালাউড নাম দিতে হবে আমাদের, অ্যালাউড নেম। এবং আমাদের থার্ডে যে জিনিসটা করতে হবে তা হচ্ছে আমার ওই ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে আমি এই জায়গায় আপনারা লক্ষ্য করুন, প্রথমে ইন্টিজার লিখেছি, তারপরে এজ লিখেছি, পরবর্তী লাইনে এসে এজ ইকুয়ালস টু 16 লিখেছি। আমার এটা 2 লাইনে করতে হচ্ছে, আমি কি এটাকে 1 লাইনে করতে পারি না? অবশ্যই পারি। ইন্টিজার এজ ইকুয়ালস টু 16 লিখলাম। আমি এইভাবে হচ্ছে কি ডিরেক্ট সর্বপ্রথমে ডেটা টাইপটাকে ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করলাম, পরবর্তীতে আমি ওই ভেরিয়েবলটাকে আমরা ইনিশিয়ালাইজ করলাম। এখন হচ্ছে কি আমি মাল্টিপল ভেরিয়েবল কি স্টোর করতে পারি না? অবশ্যই পারি। যেমন দেখুন আমি এখানে লেখার চেষ্টা করলাম ইন্টিজার AB, আমি এইভাবে পারি। পরবর্তীতে আমি এখানে দিতে পারি A ইকুয়ালস টু 1, B ইকুয়ালস টু 2। এখানেও আমার হচ্ছে একটা লম্বা লাইনে লেখা লাগছে, তাহলে এটাকে আমি হচ্ছে কি ডিরেক্ট কীভাবে লিখতে পারি? দেখুন ইন্টিজার A ইকুয়ালস টু 1, B ইকুয়ালস টু 2, আমার 1 লাইনে হয়ে গেল। এখানে আমি আমার
ভেরিয়েবল অনুযায়ী বা ডেটা টাইপ অনুযায়ী আমি এখানে ডেটা টাইপগুলোকে আমি চেঞ্জ করতে পারবো। এই হচ্ছে আমাদের ইন্টিজার সম্পর্কে যাবতীয় বিষয় আসে। ইন্টিজার বলতে কি আমার পজিটিভ যে কোনো নাম্বার, পূর্ণ সংখ্যা, সেগুলো হচ্ছে আমার ইন্টিজার সংখ্যা। এখানে b ইকুয়ালস টু আমার -2 যদি থাকতো, সেটাও হচ্ছে আমার একটা ইন্টিজার নাম্বার হিসেবে গণ্য হতো। পরবর্তী আমাদের যেই ডেটা টাইপ আছে সেটি হচ্ছে ফ্লট। আসুন ফ্লট সম্পর্কে আলোচনা করি। ফ্লট যেই আমাদের ডেটা টাইপ আছে সেটি আসলে আমাদের দশমিক সংখ্যাগুলোকে নির্দেশ করে, দশমিক সংখ্যাগুলোকে। এখন হচ্ছে গিয়ে যেমন ধরুন আমরা জানি যে পাইয়ের মান 3.1416, হ্যাঁ, অনেক লম্বা একটা পাইয়ের নাম্বার, পাই কনস্ট্যান্টটা। তো এখানে আমি পাইয়ের সংখ্যা 3.14 হিসেবে আমি এখানে স্টোর করতে পারছি, 0.5 হিসেবে স্টোর করতে পারছি যে কোনো একটা মানকে, -0.5 হিসেবে, অর্থাৎ দশমিক সংখ্যা সম্বলিত যে কোনো ধরনের সংখ্যাকে পজিটিভ কিংবা নেগেটিভ আমি ফ্লটের মাধ্যমে স্টোর করতে পারি। এবং এইটা হচ্ছে আমার মেমোরিতে 4 বাইট জায়গা নেয়। এই হচ্ছে আমাদের ফ্লট। এখন ফ্লটও আমরা হচ্ছে কি ইন্টিজারের মতো মাল্টিপল ভেরিয়েবলসকে ডিক্লেয়ার করতে পারি। b ইকুয়ালস টু 0.6, c যদি চাইতাম সিও দিতে পারতাম, ডি চাইলে ডিও দিতে পারতাম। এইভাবে আমরা ফ্লটকে ইনিশিয়ালাইজ করে থাকি। সেমভাবে আমাদের সব ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম সেম। যেমন সর্বপ্রথমে তার ডেটা টাইপ দিলাম, তারপরে তার ভেরিয়েবল দিলাম, তারপরে তাকে ইনিশিয়ালাইজ করলাম। এই হচ্ছে আমাদের ফ্লট সম্পর্কিত যাবতীয় বিষয়। পরবর্তীতে আমাদের যেই ডেটা টাইপটি রয়েছে সেটি হচ্ছে আমার ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে আসলে আমরা কি বুঝি, যে কোনো ধরনের কোনো অক্ষরকে বুঝে থাকি, তাই না? এখন হচ্ছে কি এই ক্যারেক্টার যেই ডেটা টাইপটা আছে সে আমার হচ্ছে কি একটা সিঙ্গেল ক্যারেক্টারকে সে স্টোর করে রাখে। কিভাবে স্টোর করে রাখে? সিঙ্গেল কোটসের ভিতরে। এখন ধরুন আমি একটি ক্যারেক্টার ডিক্লেয়ার করতে চাচ্ছি, সেখানে আমি এ দিলাম। আমি যদি এখানে এ দেই তাহলে সি কম্পাইলার আমার এখানে এরর দেখাবে। তার মানে অবশ্যই আমাকে এইখানে সিঙ্গেল কোটসের ভিতরে আমার এই ক্যারেক্টারটাকে ডিক্লেয়ার করে দিতে হবে। সেমভাবে আমি এখানে যে কোনো অক্ষর আমি এখানে লিখতে পারি, এ লিখতে পারি, বি লিখতে পারি, অর্থাৎ যে কোনো ধরনের ভ্যালিড কোনো ক্যারেক্টার আমি সিঙ্গেল কোটসের ভিতরে যদি লিখি তাহলে সেটি হচ্ছে আমার ক্যারেক্টার হিসেবে গণ্য হবে। এবং এইটা আমার মেমোরিতে 1 বাইটস জায়গা নেয়। এতক্ষণ আমরা 3টে ডেটা টাইপ সম্পর্কে জানলাম, ইন্টিজার, ফ্লট এবং ক্যারেক্টার। এগুলোই হচ্ছে আমার সি এর মেইন কিছু ডেটা টাইপস। এবং আরও রয়েছে আমার এখানে লং আছে বা অনেক ধরনের ডেটা টাইপস আছে, যেগুলো হচ্ছে কি আমরা প্রবলেম যে সময় সলভ করবো, আমরা একটা প্রবলেম সলভিং সেশন রাখবো। ওই প্রবলেম সলভিং সেশনে যাওয়ার পর হচ্ছে কি আমরা ওই ডেটা টাইপ সম্পর্কে বিস্তর আলোচনা করব, যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের কোনো ব্যাঘাত না ঘটে। এখন আমরা দেখব যে আমরা ডেটা টাইপগুলোকে ইনিশিয়ালাইজ করলাম, ডিক্লেয়ার করলাম, এবং হচ্ছে কি আমরা প্রপারলি সেগুলোকে ইমপ্লিমেন্টও করলাম, কিন্তু আমরা সেগুলোকে কীভাবে প্রিন্ট করাবো। এখন হচ্ছে গিয়ে আমরা দেখব যে এই ভেরিয়েবলের গুলাকে আমরা কিভাবে প্রিন্ট করাতে পারি। আমরা আমাদের ফার্স্ট ক্লাসে দেখেছিলাম যে আমরা কোনো ধরনের কোনো জিনিসকে যদি প্রিন্ট করাতে চাই তাহলে আমরা এখানে প্রিন্ট এফ ফাংশনের আমরা হেল্প নিই। তার মানে অবশ্যই আমরা যদি ডেটা টাইপসগুলোকে অর্থাৎ ভেরিয়েবলসগুলোকে যদি আমরা কি করতে চাই, প্রিন্ট করাতে চাই, তাহলে অবশ্যই আমরা প্রিন্ট এফ ফাংশনের হেল্প নিব। এখন এখানে কিছু একটা কথা আছে, আমরা যেই সময় ভেরিয়েবলসগুলোকে আমরা প্রিন্ট করাতে যাব তখন আমাদের কিছু ফরম্যাট স্পেসিফায়ার দরকার হয়, কিছু ফরম্যাট স্পেসিফায়ার্স দরকার হয় যেগুলো দিয়ে আমরা আমাদের ভেরিয়েবলগুলোকে প্রিন্ট করাবো। যেমন আমাদের %d হচ্ছে আমাদের ইন্টিজার নাম্বারগুলার ফরম্যাট স্পেসিফায়ার, %f হচ্ছে আমার ফ্লটের ফরম্যাট স্পেসিফায়ার, এবং %c হচ্ছে আমার ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার। এখন এই ফরম্যাট স্পেসিফায়ারগুলোকে আমরা কিভাবে ইউজ করব তা আমরা কোডে গেলে দেখতে পারবো।
আসুন আমরা প্রথমে কোডটাকে হাতে লিখে বোঝার চেষ্টা করি, পরবর্তীতে আমরা সেটিকে ভিএসকিউটিকে রান করে আউটপুটটা দেখার চেষ্টা করব। সর্বপ্রথমে আমরা আমাদের হেডার ফাইলটাকে লিখে নিব। আমরা ফার্স্ট ক্লাসেই বলেছি যে আমাদের এই হেডার ফাইল ছাড়া আমাদের কোডটা কিন্তু সাকসেসফুলি রান হবে না। আমি আমার হেডার ফাইলটা লিখে নিলাম, পরবর্তীতে আমাদের মেইন ফাংশনটা লিখতে হবে। এখন এই মেইন ফাংশনের ভিতর আমি হচ্ছে গিয়ে তিনটে ডেটা টাইপস ডিক্লেয়ার করব। সর্বপ্রথমে আমি দিলাম আমাদের ইন্ট মেইন, সরি এখানে হচ্ছে গিয়ে আমার ইন্টিজার আমি এখানে এজ দিলাম, এজ ইকুয়ালস টু আমি দিলাম 15। তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে ফ্লোট দিলাম, ফ্লোট প্রাইস ইকুয়াল আমাদের 99.99। এরপরে হচ্ছে গিয়ে আমি এখানে ক্যারেক্টার নিলাম, ক্যারেক্টার গ্রেড ইকুয়াল আমি দিলাম এ। এখন হচ্ছে গিয়ে আমরা এখানে তিন টাইপের ডেটা টাইপকে ডিক্লেয়ার করে নিলাম। এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমরা এই ভেরিয়েবলগুলোকে কি করব, প্রিন্ট করাবো। প্রিন্ট করানোর জন্য আমরা আমাদের প্রিন্টএফ ফাংশনটাকে ইউজ করব। প্রিন্টএফ লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে একটা সেমিকোলন দিলাম এবং ফার্স্টে আমি ইন্টিজার এজ ইকুয়ালস টু 15 এটাকে আমি প্রিন্ট করাতে চাচ্ছি। এখন তার জন্য আমার সর্বপ্রথম যে রুলসটা হচ্ছে আমি ডাবল কোটসের ভিতর আমার ফরম্যাট স্পেসিফায়ার দিব, তারপর আমার ভেরিয়েবলের নাম দিব। %d এর আগে আমি এখানে চাইলে আমি এজ লিখতে পারি, আমি এইটা স্ট্রিং হিসেবে প্রিন্ট করাবো, আউটপুটে আমার এজ আসবে, তারপরে আমি তার ফরম্যাট স্পেসিফায়ার দিব। এইখানে আমি নিউ লাইন আনার জন্য স্ল্যাশন ইউজ করছি, তা আমরা একটু পরেই আলোচনা করব। ডাবল কোটসটা শেষ করে আমি কমা দিয়ে আমার ভেরিয়েবল নেমটা লিখলাম। ঠিক একইভাবে আমি এখানে ফ্লটকে যদি প্রিন্ট করাতে চাই তাহলে আমি এখানে লিখে দিলাম ডাবল কোটসের ভিতরে প্রাইস, যেটা আমার আউটপুটে আসবে, পরবর্তী তার ফরম্যাট স্পেসিফায়ার %f, নিউ লাইনের জন্য আমি এখানে দিয়ে দেব /n, পরবর্তীতে আমি এখানে দিয়ে দেব আমার ভেরিয়েবলের নেমটা এবং সেমিকোলনটা অবশ্যই দিতে হবে। পরবর্তীতে আমি ক্যারেক্টারের জন্য %c/n দিলাম এবং পরবর্তীতে আমার গ্রেডটাকে লিখতে হবে। এইভাবেই হচ্ছে গিয়ে আমরা জিনিসগুলোকে প্রিন্ট করাবো এবং রিটার্ন 0 অবশ্যই দিতে হবে। এখানে আউটপুট হিসেবে আমরা এজ পাবো 15, পরবর্তীতে আমাদের ছিল প্রাইস এর আউটপুট আসবে আমাদের 99.99 এবং পরবর্তীতে আমাদের আসবে গ্রেড ইকুয়ালস টু আমাদের এ। এখন এই যে আমাদের আউটপুটগুলো আসলো, এইগুলো অবশ্যই সম্ভব হয়েছে আমাদের প্রিন্টএফ ফাংশন এবং আমাদের সঠিকভাবে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করার জন্য। এখানে 15, 99.9 এ আমার সবগুলোই সঠিকভাবে আউটপুট এসেছে। এখন আমরা এই কোডগুলোকে ভিএস কোডে রান করে দেখব যে আমাদের প্রপারলি কিভাবে আউটপুট আসছে। এখানেও আমরা ঠিক আগের মতো আমরা সর্বপ্রথমে আমাদের হেডার ফাইলটা লিখে নিব #include stdio.h, পরবর্তীতে আমরা এখানে লিখে নিব int main ফাংশনটা। এখন এই মেইন ফাংশনের ভিতর আমরা আমাদের তিনটে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব। ইন্টিজার এজ ইকুয়ালস টু আমরা এখানে দিলাম 16, পরবর্তীতে আমরা এখানে দিলাম ফ্লোট প্রাইস ইকুয়ালস টু 99.99, পরবর্তীতে আমাদের ছিল এখানে গ্রেডের ডেটা টাইপ হচ্ছে ক্যারেক্টার গ্রেড ইকুয়ালস টু দিলাম এ। এখন তার মানে আমরা কি দেখলাম, ডেটা টাইপ দিলাম, তার ভেরিয়েবল নেম দিলাম, ইনিশিয়ালাইজ করলাম। এখন আমরা তাকে যদি প্রিন্ট করাতে চাই, আমি একটা স্ট্রিং নিয়ে নিলাম এজ, তার ফরম্যাট স্পেসিফায়ার দিলাম %d, পরবর্তীতে দিলাম আমরা /n এবং সেই সাথে আমরা এই ডাবল কোটসের বাইরে গিয়ে কমার মধ্যে আমাদের দিতে হবে এজ এবং সেমিকোলনটা অবশ্যই দিতে হবে। তার মানে প্রথমে আমাদের ভেরিয়েবলটাকে আমরা ডিক্লেয়ার করার পরে তাকে আমরা এখানে এসে প্রিন্টএফ ফাংশনে লিখতে পারছি। এখন আমরা কি করব, আমাদের পরবর্তী যেই প্রাইস এবং গ্রেড আছে তা প্রিন্ট করব। এখানে আমাদের এজের জায়গায় আমাদের স্ট্রিং কি ছিল, প্রাইস ছিল। এই প্রাইস স্ট্রিংটা লিখে নিলাম এবং আমাদের প্রাইসটা ছিল হচ্ছে গিয়ে ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার %f এবং তার ভেরিয়েবল নেম ছিল প্রাইস। এখানে প্রাইস লিখে নিব। পরবর্তীতে আমাদের ছিল ক্যারেক্টার গ্রেড, এখানে আমি স্ট্রিংয়ের মধ্যে লিখে নিলাম আমি গ্রেড এবং তার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে ক্যারেক্টারের আমরা জানি %c এবং তার ভেরিয়েবলের নেমটা আমরা এখানে দিলাম গ্রেড এবং সর্বপ্রথম আমাদের রিটার্ন স্টেটমেন্টটা দিতে হবে। এখন এখানে যে জিনিসটা হচ্ছে, আমার প্রিন্টএফ ফাংশনের ভিতরে সর্বপ্রথম আমরা এখানে কি দিব, ফরম্যাট স্পেসিফায়ার, তারপরে তার ভেরিয়েবল নেম। দেখো আমাদের আউটপুট হচ্ছে 3 লাইনে চলে এসেছে, এজ, প্রাইস এবং গ্রেড। এখন আমরা দেখব মাল্টিপল ভেরিয়েবল আমরা কিভাবে
ডিক্লেয়ার করতে পারি এবং প্রিন্ট করাতে পারি। এখানে আমি ইন্ট এ প্রথমে ডিক্লেয়ার করলাম ডেটা টাইপ সহ, পরবর্তীতে তাকে ইনিশিয়ালাইজ করে আমি তাকে প্রিন্ট করাতে চাচ্ছি। সর্বপ্রথমে আমি ডাবল কোটসের ভিতরে তার ফরম্যাট স্পেসিফায়ারটা দিলাম, পরবর্তীতে ভেরিয়েবলের নামটা দিলাম। এখন যদি আমি এই কোডটাকে রান করি তাহলে তোমরা আউটপুটের দিকে তাকালে দেখবে যে এখানে আমার 1 এসেছে। এখন আমি এটাকে 2 লাইনে না লিখে আমি যদি 1 লাইনে লিখি তাইলে সর্বপ্রথমে ডেটা টাইপ ডিক্লেয়ার করে তার ভেরিয়েবল নাম দিয়ে আমি একটা ইকুয়াল সাইন দিয়ে আমি যদি 1 লিখি তাহলেও আমার আউটপুট 1 আসবে। এখানে মাল্টিপল ভেরিয়েবল বি ইকুয়ালস টু আমি 2 দিলাম। এখন আমি যেখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে আসলাম, তার মানে ওই ভেরিয়েবলের আমার ফরম্যাট স্পেসিফায়ারটাও আমাকে দিয়ে দিতে হবে। এখানে আমি a, b দিলাম, %d দিলাম এবং আমার এখানে আউটপুট চলে এসেছে 1 2। আমি যদি এখানে c কি অ্যাড করতে পারি, অবশ্যই পারি। এখানে আমি c ইকুয়ালস টু দিয়ে দিলাম 3। এখন তার জন্য আমার একটা ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দিতে হবে %d এবং ওই ভেরিয়েবলটাকে আমার প্রিন্টএফ ফাংশনের মধ্যে লিখে দিতে হবে। abc দিলাম, আমার এখানে আউটপুট আসলো 1 2 3। এখন কথা হচ্ছে যদি আমি %dটা কেটে দিই কি হবে? এখানে যদি আমি %d একটা কেটে দিয়ে যদি আমি কোডটা রান দেই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে একটা 1 2 এসেছে, কিন্তু আমার 3টা কিন্তু চলে গেছে, কারণ সে কোনো ফরম্যাট স্পেসিফায়ার আমরা ডিক্লেয়ার করে দিইনি। ঠিক একইভাবে আমরা ক্যারেক্টার ফ্লটের জন্য সেম ওয়ে অ্যাপ্লাই করে আমরা আউটপুট আনতে পারি। আমরা নেক্সট ক্লাসে শুধুমাত্র ভিএস কোডের মাধ্যমে আমরা কিছু প্রবলেম সলভ করব এই ডেটা টাইপসের উপর। আমরা মাত্রই আমাদের ভিএস কোডে যে কোডটা রান করে আসলাম তার আউটপুটে এজ, আমাদের পরবর্তী ছিল প্রাইস এবং আমাদের গ্রেড, এই 3টি জিনিসই হচ্ছে গিয়ে আমার 3টি নতুন লাইনে এসেছে। এই 3টি নতুন লাইনে আসার মেন কারণ হচ্ছে আমাদের /n। এখন এই /n জিনিসটা বলতে কি বোঝায়? /n হচ্ছে আমার নিউ লাইন ক্যারেক্টার। এই নিউ লাইন ক্যারেক্টার জিনিসটা আসলে কি? সে আমার কম্পাইলারকে বলে দেয় যে তুমি আমার নতুন একটা লাইনে কার্সরটাকে মুভ করাও। এই /n এর জন্যই আমাদের নতুন লাইনে আমাদের 3টা ভেরিয়েবল প্রিন্ট হয়েছে। এখানে আমাদের যদি হ্যালো এরপরে /n তারপর পরবর্তীতে যদি আমি ওয়ার্ল্ড লিখি তাহলে আমার আউটপুটের প্রথম লাইনে হ্যালো আসবে, পরবর্তী লাইনে আমার এখানে ওয়ার্ল্ড আসবে। এই /n এর জন্য আমার কার্সরটা মুভ হয়ে গেছে পরবর্তীতে লাইনে। এখন কথা হচ্ছে আমরা কেন %d %f এর পরেই /n দিলাম, এর আগে পরে কেন নয়? এখানে আমার %d %f হচ্ছে আমার একটা প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডার আসলে আমার করে কি, কম্পাইলারকে বলে দেয় যে মানে সর্বপ্রথমে তুমি এইখানে আমার এজ ভেরিয়েবলকে প্রিন্ট করাও, পরবর্তীতে তুমি একটা নিউ লাইন অ্যাড করো। আজকের ক্লাসের ওভারভিউ হচ্ছে আমাদের প্রত্যেকটা ভেরিয়েবলের অবশ্যই একটা করে ডেটা টাইপ থাকতে হবে। ডেটা টাইপ যদি না থাকে তাহলে আমাদের ওই ভেরিয়েবলটা ঠিকভাবে স্টোর হবে না। সেকেন্ডে ছিল যে আমাদের ভেরিয়েবল নেমগুলো কেস সেন্সিটিভ, অর্থাৎ এজ এবং এজ দুটি যদি আমরা লেটার চেঞ্জ করি তাহলে এরা ডিফারেন্ট। থার্ডে আমাদের ছিল হচ্ছে গিয়ে আমরা কোনো ভেরিয়েবলকে যদি ইউজ করতে চাই, ইউজ করার আগেই তাকে হচ্ছে গিয়ে আমরা এখানে ইনিশিয়ালাইজ করে দিব। এইটা হচ্ছে গিয়ে আমাদের একটা বেস্ট একটা প্র্যাকটিস, যে ইউজের পূর্বে আমরা এটাকে কি করে দিব, ইনিশিয়ালাইজ করে দিব। পরবর্তীতে হচ্ছে আমাদের যেটি ছিল লাস্টে, আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করে আমরা আমাদের ডেটা টাইপস অর্থাৎ ভেরিয়েবলসগুলোকে আমরা কি করতে পারি, প্রিন্ট করাতে পারি। আমরা আমাদের নেক্সট ক্লাসে ডেটা টাইপ এবং ভেরিয়েবল সম্পর্কে কিছু প্রবলেম সলভ করব এবং তার পরবর্তী ক্লাসে আমরা অপারেটরস সম্পর্কে আলোচনা করব। আনটিল দেন, থ্যাংক ইউ।